18 লাখ হাজির পদচারণায় মুখর মক্কা, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, প্রার্থনায় মশগুল মুসল্লিরা। ছিনতাই ডাকাতি আর খুনোখুনিতে আতঙ্কের নগরী এখন ঢাকা, ঈদ সামনে রেখে বেপরোয়া অপরাধীরা। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ, প্রতিনিধিদের নানা প্রস্তাব। বাজেট বাস্তবায়ন করে ফুটপ্রিন্ট রেখে যাবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা, লাগাম টানতে চান মূল্যস্ফীতির। হঠাৎ রাজশাহীতে বাড়ছে করোনা, দুদিনের শনাক্ত 11 জন, আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। রাশিয়ার সঙ্গে সংযোগকারী ক্রিমিয়ান সেতুতে হামলা ইউক্রেনের, গুরুতর ক্ষতি হয়নি দাবি রাশিয়ার। এবং প্রীতি ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ, দেশের মাটিতে অভিষেক হচ্ছে হামজা ফাহমিদুলের। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। প্রথমেই পবিত্র হজের প্রসঙ্গ। 18 লাখ মুসল্লির পদচারণায় মুখর এখন পবিত্র মক্কা নগরী। শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রার্থনায় মশগুল মুসল্লিরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাসরিন আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন আরবিদ আফসার। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। 4 তারিখ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। সৌদি সরকারের দেয়া তথ্য বলছে, এবছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ মুসল্লি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজযাত্রী। জিলহজ মাসের 8 তারিখ শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগের দিনই হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছাবেন তারা। বুধবার মিনায় রাত্রি যাপন শেষে পরদিন আরাফার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াকেই মূল হজ হিসেবে বিবেচনা করা হয়। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র আরাফা। সন্ধ্যা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যাবেলায় মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সেখানেই সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। এখান থেকেই পরের দিন শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ অর্থাৎ 6 তারিখ ঈদুল আজহার দিন আবার মিনায় ফিরে এসে জামাতে 7টি পাথর নিক্ষেপ করে কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি ছোট অংশ কাটবেন। পরে কাবা শরীফ বিদায় তাওয়াফ করবেন তারা। এরপর 7 ও 8 তারিখ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে কাবার চারপাশে একটি চূড়ান্ত তাওয়াফে অংশ নেবেন মুসল্লিরা। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছিলেন নাসরিন আক্তারের রিপোর্ট। এবারে অন্যান্য প্রসঙ্গ। ছিনতাই ডাকাতি ও খুনোখুনিতে আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা। প্রায় প্রতিদিনই ঘটছে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা। গত 5 মাসে নগরীতে এসব অপরাধের ঘটনায় মামলা হয়েছে 343টি। যদিও পেশাদার অপরাধীদের এমন বেপরোয়া তৎপরতার নেপথ্যের কারণ ও প্রতিকার নিয়েও বেশ নড়াচড়া শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের দাবি, আগের তুলনায় রাজধানীতে কমেছে অপরাধের চিত্র। দর্শক, বাকিটা দেখুন সহকর্মী শাহাদাত নিশাতের রিপোর্টে। রাজধানীর বাড্ডার গুদারাঘাট 4 নম্বর রোড। বিএনপি নেতা কামরুল আহসানকে এভাবেই ফিল্মি স্টাইলে গুলি করে দৌড়ে পালাচ্ছেন 2 ব্যক্তি। গেল 17 মে পাশাপাশি 2 এলাকা মোহাম্মদপুর ও ধানমন্ডিতে 15 মিনিটের ব্যবধানে 2টি খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনাও কম নয়। এ চিত্র রাজধানীর মগবাজার, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনা।
ডিএমপির তথ্য মতে গত 5 মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে 105টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 212টি আর ডাকাতির ঘটনায় 26টি। এর মধ্যে গত মাসে খুনের ঘটনায় 23টি, ছিনতাইয়ের ঘটনায় 35টি ও ডাকাতির ঘটনায় 2টি মামলা হয়েছে। রাজধানীতে প্রতিদিন গড়ে 2টি করে ছিনতাই আর 1টি করে খুনের ঘটনা ঘটছে। এর মধ্যে অনেকেই ভয়ে দ্বারস্থ হন না আইন শৃঙ্খলা বাহিনীর। আসছে ঈদুল আজহা, এ নিয়ে রাজধানীবাসীর চিন্তাও কম নয়। পকেটে টাকা নিয়ে পশুর হাটে যান অনেকে, কেউ আবার পশু কিনে থাকেন দুশ্চিন্তায় চুরি হয়ে যাওয়ার ভয়ে। ঈদকে ঘিরে এমন অনিরাপদ অবস্থা থেকে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে কতটুকু প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী? এ নিয়ে ডিএমপি জানায়, ঈদকে ঘিরে জরুরি নিরাপত্তায় চালু রাখা হয়েছে হটলাইন নম্বর। ঈদের ফাঁকা ঢাকায়ও নিয়মিত টহল কার্যক্রম চলবে। রমজান এবং ঈদুল ফিতরে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ঈদুল আজহার জন্য নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আশা করি পূর্ববর্তী সময়ে যেভাবে মানুষ উৎসব এবং উদ্দীপনার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছেন, একইভাবে ঈদুল আজহাও উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মানুষ পালন করতে পারবে। একই সঙ্গে পুলিশের তৎপরতায় রাজধানীতে অপরাধ আগের তুলনায় কমেছে বলেও জানান তিনি। তাতে দেখা গেছে অপরাধের একটা নিম্নমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকারের স্থায়িত্বের জন্য 70 অনুচ্ছেদের সংশোধনীতে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে সবগুলো বিরোধী দল থেকে দেয়ার বিপক্ষে বিএনপি। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, নারীদের আসন নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা। আমি ব্যারিস্টার সানি আব্দুল হক। মঙ্গলবার এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। সবাইকে শুভেচ্ছা। আমি মুশতাক হোসেন। বিএনপি জানায় 70 অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পক্ষে বিএনপি। মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে 2টা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই 3টার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। হাসিবুদ্দিন হোসেন, মিডিয়া সমন্বয়ক, রাষ্ট্র সংসদীয় সব কমিটিতে বিরোধী দল থেকেই প্রধান করার পক্ষে মত দেন এনসিপি নেতা সার্জিস আলম। স্থায়ী কমিটির যে সভাপতি, সেটা বিরোধী দল থেকে দেওয়ার যে সিদ্ধান্ত, এই বিষয়ে সবার ঐকমত্য আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন জামায়াত নেতারা। নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই 3টা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। এছাড়াও সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের পক্ষে মত দেন দলগুলো। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ। পার্লামেন্ট মেম্বারগণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবেন। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐকমত্য কমিশন। তারা বলেছেন, দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারবো। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কয়েকটি কমিশন করে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় কমিশনগুলো। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। শাকিলুজ্জামান, দপ্তর সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জুলাই হত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনায় এই কথা বলেন তিনি। আর বর্তমান সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। আরও জানাচ্ছেন আলী আকাশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের চলমান পরিস্থিতি, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদ। জিন্দাবাদ। এ সময় রাষ্ট্র সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন প্রেক্ষাপট ও করণীয় তুলে ধরেন বক্তারা। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। আমরা দলগুলো যা চেয়েছি, যতটুকু মিল আছে সেইটার আলোকে একটি জাতীয় সনদ তৈরি করুন। 16 বছর ধরে মানুষ যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এরকম একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা জাতিসংঘের স্বীকৃত খুনি। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, গণহত্যার বিচার চলবে। কত রকম ভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন। আর গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন পেছাতে দেশীয় নয় আন্তর্জাতিক মহল নীল নকশা আঁকছে, যার দৃষ্টান্ত মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। আশু বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িত অন্যদের দেশে ফেরাতে ইন্টারপোলের সুফল শিগগিরই দেখবে জনগণ। আর যারা না বুঝে সরকারের সমালোচনা করছে, তাদের মানসিকতার সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। দেশের ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত এক মত বিনিময় সভায় একথা জানান তিনি। এতে যোগ দেন জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজ্ঞরা। এ সময় আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের নানা দিক। প্রস্তাব আসে 100 বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেও পরামর্শ দেন বক্তারা। এই পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড, এই কয়েকটা জিনিসকে সিআরপিসির সাথে সমন্বিত করে কলোনিয়াল আমলের যে সমস্ত জিনিস মানুষকে কষ্ট দেয় জেলখানায়, এই যে কন্ডেম সেল বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়টাকে একসাথে যদি অ্যাড্রেস করা হয়। আপনি একজন মানুষকে মেরেছি, আপনি একটা মানুষকে ফিজিক্যালি আহত করেছি, 7 বছর সেন্টেন্স হতে পারে না? পারে তো। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম ক্ষেত্রে আপনারা অফেন্সগুলো ডিফাইন করে দেন। নিম্ন আদালতে দিয়ে দিচ্ছে রায়, আমাকে নিয়ে দিচ্ছে কন্ডেম সেল। আপিলের ডিভিশন যাইতে লাগে 22 বছর থাকি আমি কন্ডেম সেলে, এরপরে পাচ্ছি খালাস। এটা বিধান বের করেন স্যার, সবাই চিন্তা ভাবনা করে। সভা শেষে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংবিধান পরিবর্তনের সিদ্ধান্তে যাবে না সরকার। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে, সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট মাস বললাম, ঠিক আছে? আর আপনার জুলাই সনদের ভিত্তিতে যেটা হবে সেটা আপনার, আমি ঠিক শিওর না কতদিন সময় লাগবে, কারণ কী কী বিষয় ঐক্যমত হবে সেটা আমরা এখনো জানি না। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্যান্য জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সুফল শিগগিরই দেখা যাবে বলেও জানান আইন উপদেষ্টা। ইন্টারপোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি, আমরা এখন পর্যন্ত অনেক আগে রিকোয়েস্ট করেছি, এখন পর্যন্ত আপডেট পাই নাই। যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখন আমরা আশাবাদী যে আপনার রেড অ্যালার্ট জারি করার ব্যাপারে আমরা আগের চেয়ে বেশি আশাবাদী। আইন উপদেষ্টা জানান, সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শেখ মুজিব সহ 4 শতাধিক রাজনীতিবিদকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে
নির্ধারণ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে অধ্যাদেশ জারি করা হয়। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামক আর অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নয়, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। দর্শক, প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল স্টেশনে যাত্রীর ভিড় বাড়ছে। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। আমরা যুক্ত হচ্ছি। ফাহিম, কেমন ভিড় দেখছেন? সব ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? রেলের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? অতসী, সময়ের সাথে সাথে কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ঘরমুখী মানুষের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রার যে ভিড় সেটি বাড়ছে। আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের যে টার্মিনালটি রয়েছে, টার্মিনালটির সামনে রয়েছি। এখানে যদি আমি একটু দেখাতে চাই যে মানুষ কিন্তু সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে একে একে প্রবেশ করছেন। যাদের আগে থেকে টিকিট কাটা ছিল অনলাইনে, সেই পূর্ব টিকিট নিয়ে অনেকে ঢুকছেন। তাছাড়া অনেকে আগে এসেছেন শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিট পাওয়ার জন্য, অথবা যারা টিকিট কাটতে পারেননি তারা বিকল্প কোনো পদ্ধতি, অনেকে হয়তো জানেনও না যে তারা কেন এসেছেন, কিভাবে যাবেন। তো তারা বিকল্প একটি পদ্ধতি অনেকেই খুঁজছেন যে কোনোভাবে একটি স্ট্যান্ডিং টিকিট অথবা কোনোভাবে কি যাওয়া যায় কিনা। তো এই মুহূর্তে এখানে যে সার্বিক অবস্থা, এখানে সকাল থেকে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো ট্রেনে বিলম্ব হয়নি। সবগুলো ট্রেন তো 5 থেকে 10 মিনিটের মধ্যে এদিক সেদিক করে ট্রেনগুলো। এছাড়া তাদের যে কথা, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা তেমন বড় কোনো ভোগান্তিতে পড়েননি। রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানাচ্ছে, এবারের ঈদে 10টি মোট, যেটি মোট 9 দিন ঈদের আগে এবং পরে মোট 9 দিন চলাচল করবে দেশের বিভিন্ন অঞ্চলে। তারা বলছেন যে ঈদের যে অতিরিক্ত ভিড় সেটি ঠেকাতে এবং মানুষের ঈদযাত্রা যাতে ব্যাহত না হয় সেটি নিশ্চিত করতে তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে বেশ অ্যাক্টিভ রয়েছেন। তারা র্যাব, পুলিশ এবং যে ব্যাটালিয়নের সদস্যরা তারা এখানে রয়েছেন। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় কিন্তু অতিরিক্ত যে রেলওয়ে কর্তৃপক্ষের যে অতিরিক্ত ফোর্স, তারাও কিন্তু সেটি দিয়েছেন বলে জানিয়েছেন। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে ঈদযাত্রার সর্বশেষ। অতসী। ফাহিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঈদযাত্রার খবর জানছিলাম। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ভালো কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে পরবর্তী সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারলে আরও ভালো বাজেট প্রণয়ন সম্ভব হতো। এ সময় মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য আগস্টের মধ্যেই অর্জনের আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আরও জানাচ্ছেন এম এ আজিম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কৃষি, জ্বালানি ও পরিকল্পনা উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুরুতেই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে আরো ভালো বাজেট দেয়া সম্ভব হতো, কমতো ঋণ নির্ভরতাও। একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেটে ঋণ নিয়ে ঋণ পরিশোধের প্রবণতা থেকেও বের হয়ে আসার চেষ্টা শুরু হয়েছে। এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র,
এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জনে নানা নিয়ামকের কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটার প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123 আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটিকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। বাজেটের ফুটপ্রিন্ট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ফুটপ্রিন্ট হচ্ছে ভালো কাজ, যা আগামীর বাজেটকেও উজ্জীবিত করবে। ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি, ফুটপ্রিন্টও না কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকলে ফলো করবে এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনার দরকারে তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রস্তাবিত বাজেট সামঞ্জস্যপূর্ণ নয়, তাই সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও কালো টাকা সাদা করার সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সিপিডি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যক্তি করারোপে বৈষম্যের অভিযোগও করেন তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত 2025-26 বাজেট নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা। জুলাই আন্দোলনে কর্মসংস্থানের বড় দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তার তেমন প্রতিফলন ঘটেনি। এজন্য শিক্ষা ও এসএমআই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ সিপিডির। জুলাই আগস্টে সেখানেও কিন্তু এটা খুব বড়ভাবে আসছে। সুতরাং বাজেটের মূল দর্শন যেটা ছিল যে ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরো এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি, সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। কালো টাকা সাদা করার সুযোগকে বৈষম্য নিরসনে বড় বাধা মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের মতে এতে বৈধ আয়ের মানুষ বঞ্চিত হবে। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। শহরে চাপ কমাতে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে বাজেট বৃদ্ধির দাবিও জানায় সিপিডি। যারা মধ্যম এবং নিম্ন আয়ের মধ্যে তুলনামূলকভাবে তাদের উপরে কিন্তু এই প্রবৃদ্ধিটা বেশি হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে করের বৈষম্য দূরীকরণের কথা বলছি, কর ব্যবস্থার এইটার ফলে বৈষম্যটা দূর হচ্ছে না। তবে ব্যক্তি আয়করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সঙ্গে উচ্চবিত্তের বৈষম্যের অভিযোগ করেন তারা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ভোর 4টার দিকে বিলাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। এতে আশেপাশের 3 থেকে 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের কোনো যানবাহন। নারায়ণগঞ্জ শহরের টানবাজার হরিজন সিটি কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের টানবাজার হরিজন সিটি কলোনিতে এই অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র,
মোবাইল এবং বিভিন্ন প্রকার মাদক সহ নগদ 2,20,000 টাকা উদ্ধার করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততা থাকার অভিযোগে শিবা দাস ও পলাশ প্রহ্লাদ নামে 2 জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সদর থানা পুলিশের উপপরিদর্শক সজীব কুমার মণ্ডল। গোপন সংবাদ ছিল যে মাদক কেনা বেচা হয়, তার পরিপ্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এখানে বিপুল সংখ্যক মাদক কেনা বেচার টাকা পাওয়া গেছে। এখানে ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব হচ্ছে না, তবে এই বিষয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আজকালের মধ্যে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বলেন, ভারতের তালিকা অনুযায়ী অনেককেই ফেরত নেওয়া হয়েছে। এই বিষয়ে একটি কনসুলার ডায়ালগও হতে পারে। এ সময় সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠির কোনো জবাব ঢাকা পায়নি বলে জানিয়েছেন উপদেষ্টা। বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেওয়া হবে। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি না, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্ত, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্ত নেই। হঠাৎ করে রাজশাহীতে করোনা আক্রান্তের হার বাড়ছে। গত 2 দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 11 জন। এর মধ্যে চিকিৎসক আছেন 7 জন। ফলে উদ্বেগ আরও বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। দেশের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। কাজী শাহেদের প্রতিবেদন। 2000 থেকে 2022 হাসপাতালে বিছানা ও অক্সিজেনের জন্য হাহাকার, জনজীবন স্তব্ধ করা লকডাউনের মতো এমন ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী থাকার 3 বছর পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, দুদিনে আক্রান্ত হয়েছেন 11 জন, যার মধ্যে চিকিৎসক 7 জন। হঠাৎ রাজশাহীতে করোনার এমন প্রাদুর্ভাবকে স্বাভাবিক মনে করছেন চিকিৎসকরা। নতুন ভেরিয়েন্ট হলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে, সাথে আবার নতুন স্ট্রেন হওয়ার কারণে একটু অসুস্থ হচ্ছে। এখন পর্যন্ত কোন স্ট্রেন এটা আমরা বলতে পারবো না, এটা ঢাকায় করবে আর ঠিক করবে, তবে এটা খুব বিপজ্জনক না বলে মনে করতেছি আমি। রাজশাহী জুড়ে যখন আবারও করোনা চোখ রাঙাচ্ছে, তখন মেডিকেল কলেজ হাসপাতালও নিয়েছে প্রস্তুতি। অতীত অভিজ্ঞতা থেকে প্রস্তুত করা আছেন চিকিৎসক। আমাদের উপপরিচালক স্যারের নির্দেশনায় আমরা করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি, এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র সেগুলো প্রস্তুত রেখেছি। তবে ছড়িয়ে পড়ার আগেই নাগরিক সচেতনতা বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। যারা বয়স্ক আছে, যাদের কোমরবিডিটি আছে, তাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। আর হাসপাতালগুলোতে আপনারা দেখেছেন যে এখন যে ভ্যারিয়েন্টটা আসছে তার মধ্যে আক্রান্ত আমরা রাজশাহীতে যেটা দেখেছি তার মধ্যে চিকিৎসকই বেশি। উদ্বেগ বা আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সবাইকে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পার্বত্য জেলা বান্দরবানের শেষ সময়ে জমে উঠেছে কোরবানি পশুর বাজার। বাজারগুলোতে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি গরু। যেসব গরু প্রাকৃতিক সব ধরনের লতাপাতা খেয়ে বড় হয়, ফলে এসব গরুর জন্য আশপাশের এলাকা থেকেও ক্রেতারা আসছে বান্দরবানে। তবে বর্ষায় বাজারের বিভিন্ন জায়গায় কাদামাটি থাকায় কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, আরও জানাচ্ছেন শামীম হোসেন। কোরবানির আর মাত্র 2 দিন বাকি। শেষ সময়ে এসে বান্দরবান বালাঘাট বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে পশুর বাজার। এই বাজারে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। আসার পথে অনেকে সেরে নিচ্ছেন বেচাকেনার কাজ। বাজারেও রয়েছে প্রচুর গরু। জেলা শহর ছাড়াও নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম উপজেলায় জমজমাট পশুর হাট। ক্রেতারা জানান, পাহাড়ি গরুর মাংসের আলাদা স্বাদ থাকায় এসব গরুর চাহিদা বেশি। তবে বৈরী আবহাওয়া ও কাদামাটির কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ। আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছরের গরুর দাম তুলনামূলকভাবে একটু বাড়বে, কিন্তু হয়তো শেষ পর্যায়ে গিয়ে আর একটু কমার সম্ভাবনা আছে। যদিও ক্রেতা বিক্রেতার উৎফুল্ল অবস্থা, এখানে সবাই
আমরা আসছি গরু মাত্র দেখার জন্য। তবে আসলে বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে কাদা মাটির অবস্থা। দাম চাচ্ছে বিক্রেতা মানে 1,40,000 দিছে, দাম 1,20,000 হলে চালিয়ে দেবো। এখন এই বাজারে কিন্তু মানে কি বিক্রি করার জন্য আশা করতেছে। আমরা আজকে সকাল থেকে এখানে ডিউটি দিচ্ছি জালমুখ শনাক্তকরণ বুথ স্থাপন করার মাধ্যমে। এখানকার বান্দরবানের মানুষ তো বেশিরভাগ সহজ সরল, এই জন্য ওরা জালমুখ খুব কমই চিনে। সকাল থেকে মিনিমাম এই পর্যন্ত 8-10 জন কাস্টমার টাকা আমরা চেক করে দিয়েছি। এদিকে কোরবানির বাজারগুলোতে বিশেষ সুরক্ষায় ভেটেরিনারি টিম, নকল টাকা যাচাই এবং ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের ভলান্টিয়ার রয়েছে এবং আপনার যে টাকা গণার জন্য, যাচাই করার জন্য আমাদের ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে লোক আসছেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার লোক আসছে, যে গরু কোনো সমস্যা হলে এরা দেখতে পারার মতো ওরা আছে। আর এখানে প্রশাসনের লোকেরা রয়েছেন, বিভিন্ন বিএনএসআই, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছেন এবং থানা থেকেও আপনার টিম আসছেন। এবছর বান্দরবান জেলায় কোরবানির জন্য প্রায় 7,500 গরু এবং 6,500 ছাগল ও ভেড়ার চাহিদা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।